ছাত্র জনতার মধ্য থেকে ডক্টর ইউনূসকে কে পিক করলো? ডক্টর ইউনূসের সাথে কারা যোগাযোগ করলো তাকে প্রধান উপদেষ্টা করার জন্য? এটা হইতে পারে, অনেকে যোগাযোগ করতে হতে পারে, কিন্তু আমরা যখন 1 আগস্টের দিকে আন্দোলন করছিলাম তখন আমাদের কাছে পরিষ্কার মার্চ ফর জাস্টিস 31শে জুলাই হয়েছিল এবং সেদিন হাইকোর্ট প্রাঙ্গণ আপনারা দেখতে পেয়েছেন একটা আমাদের শিক্ষকরা তারা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং এর মাধ্যমে পুরো আন্দোলনটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল। তো ওই সময় আমাদের কাছে পরিষ্কার যে হাসিনা আর থাকছে না, তো হাসিনার অ্যাবসেন্সে গভর্নমেন্টের ফরমেশন কী হবে সেটা নিয়ে আমরা তখন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ করছিলাম, রাজনৈতিক দল, তারপর সিভিল সোসাইটি, সাংবাদিক, বুদ্ধিজীবী, সবার সাথে আমরা তখন আলাপ করছিলাম। তো তখন মাহফুজ আলম, নাহিদ, আসিফ সবার সাথে আমরা আলাপ হচ্ছিল এবং একই সাথে আমরা যখন হাসিনা পালাবে এটার প্রধান কে হবে সেটা নিয়ে তখন আমরা আলাপ করছিলাম। আমাদের সাবেক সভাপতিদের একটা গ্রুপ ছিল, ওখানে ডক্টর মির্জা গালিব ভাইও ছিল, মোহাব্বত আলী ভাই, অনেকেই ছিল। তখন মূলত আমরা যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেল করেছিলাম আমি, সে মেলটা মূলত মোহাব্বত আলী ভাই আমাকে ড্রাফটটা করে দিয়েছিল এবং মির্জা গালিব ভাই ওটা দেখে দিয়েছিল। এরপরে আমরা চিন্তা করলাম এটা এখানে কয়েকজন সাংবাদিকও আমাকে তারা সহায়তা করেছিল। তখন আমরা চিন্তা করলাম বর্তমান বাংলাদেশ সময়ে হাসিনা পালানোর পরে সর্বজন গ্রহণযোগ্য কে আছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস আমি আর কাউকে দেখতে পাচ্ছিলাম না এবং আমাদের সর্বজন স্বীকৃত উনি। তখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারীর মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম এবং ওনাকে একটা মেল করলাম। পরবর্তীতে উনি আমাদেরকে একটা চমৎকার রিপ্লাই দিয়েছে এবং যেটা আমাদেরকে অনেক বেশি ওই সময়ে সাহস জুগিয়েছিল। এটা 3 আগস্টের কথা আমি বলছি এবং একই সাথে 4 আগস্ট ওনার সাথে আমরা একটা মিটিং সেট করেছিলাম। আমরা বলতে আমি ওনার বিশেষ সহকারীর সাথে কথা বলে একটা মিটিং সেট করেছি এবং সেটা ছিল 4 আগস্ট দুপুর 11টায়। এবং ওই মিটিং সেট করার পর আমি তখন আসিফকে নক করি, আসিফকে বলি ওই মিটিং আমরা কারা কারা থাকবো। তখন বলছে ভাই আমি থাকবো, মাহফুজ এবং নাহিদ আর আপনি, আমরা 4 জন মিলে থাকবো। আমি আরেকজনের নাম অফার করছিলাম, বলছে ভাই ওনার থাকার দরকার নেই, আমরা এই 4 জনে থাকবো। পরবর্তীতে এই 4 জন ডেলিগেট সহ আমি নাম্বার সহ ওনাকে পাঠিয়েছিলাম। পরবর্তী দিন 4 আগস্ট আমাদের মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু সেই 4 আগস্ট আপনার নিঃসন্দেহে মনে থাকার কথা, সেদিন শাহবাগে লোকে লোকারণ্য এবং দুপুর নাগাদ প্রায় 150 আমাদের ভাই বোন শহীদ হয়ে গেছিল। ছাত্রলীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের গুন্ডারা, খুনি হাসিনা পেটো বাহিনী ক্রমাগত আমাদের মুক্তিকামী ছাত্র জনতার উপর তারা গুলি করেছিল এবং সেদিন আর মিটিংয়ের পরিস্থিতি ছিল না। পরবর্তীতে 5 আগস্ট যখন হাসিনা পালাইছে, এরপর আমরা চ্যানেল 24 অফিসে ছিলাম, ওইখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দেওয়া হয়, ওইখানে আমিও ছিলাম পাশে। পরবর্তীতে ওই দিন রাতে প্রেস কনফারেন্সে তো আমি ছিলাম। প্রেস কনফারেন্স করে শেষ করার পরে আমরা তখন ধানমন্ডিতে একটা বাসায় আমি নিয়ে এসেছিলাম, 3টা গাড়িতে করে আমি সবাইকে একটা বাড়িতে ধানমন্ডিতে একটা বাসা নিয়ে এসেছিলাম। ওই বাসা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দেওয়া হয়, ফোন দিয়ে ওনাকে রিকোয়েস্ট করা হয় এবং উনি অ্যাকসেপ্ট করে এবং এরপরে আমাদের যে সরকার হতে যাচ্ছে সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ওনার নাম প্রস্তাব করা হয় এবং ওই ভিডিও যেখান থেকে করা হয় ওই বাসা, ওইখানে আমি পাশে যে ক্যামেরাটা করা হচ্ছে সেটা রাফেজ আলমান রিফাত, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি, উনি মূলত ভিডিওটা করেছিল। পাশে জুনাইদ ভাই ছিল, পাশে আমি ছিলাম, আর অনেকে ছিল। পরবর্তীতে এই ভিডিওটা শেয়ার দেওয়া এবং ওই দিন রাতে পরবর্তী উপদেষ্টা ফরমেশন এবং সরকারের ফরমেশন, এই সব কিছু নিয়ে আমরা সারা রাত ধরে ওখানে কাজ করেছি এবং এরপর থেকে আরও নতুন বড় একটা জার্নি। আপনারা কোন গোপন তথ্য পেলেন যে কারণে 6 তারিখের মুভমেন্টকে আপনারা 5 তারিখে নিয়ে আসলেন? নিশ্চয়ই আপনারা এমন কোনো কিছু তথ্য পেয়েছিলেন যে কারণে একদিন এগিয়ে নিয়ে এসেছিলেন। তথ্য এখানে আমরা অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে কানেক্টেড ছিলাম। পাশাপাশি এটা আমাদের যেহেতু আন্দোলনটা 19 তারিখের পর থেকেই আন্দোলনটা আমরা কন্টিনিউ করছিলাম আপামর ছাত্র জনতাকে এবং সে 19 তারিখের পর আপনার মনে থাকার কথা, যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, মিরপুর, সাভার সহ সারা দেশে মুক্তিকামী ছাত্র জনতা তারা তাদের আবু সাইদের মতো তাদের 2 হাতকে প্রসারিত করে তাদের জীবনকে উৎসর্গ করছিল এবং এইটা আমাদের কাছে পরিষ্কার। 26 তারিখের দিকে আমাদের পরিষ্কার যে হাসিনা আর থাকছে না, কিন্তু আন্দোলনটাকে আমাদের কন্টিনিউ করতে হবে। এরপর বললাম 1 আগস্টের পর থেকে আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি যে হাসিনা যে কোনো সময় পালাবে এবং সে আলোকে আমরা 3 আগস্ট একটা ড্রিম প্রজেক্ট করেছিলাম। ড্রিম প্রজেক্ট এর অধীনে আমরা এই গণভবন অভিমুখে আমাদের অভিযান দেওয়ার জন্য আমরা ঢাকাকে আমরা 10টা ভাগে ভাগ করেছি এবং এটা সিবগাতুল্লাহ ভাই উনিই করেছিল এবং সে আলোকে আমরা পরিকল্পনা করেছিলাম। আমরা যখন 1 দফা শহীদ মিনার ঘোষণা দিয়েছিলাম, ওই দিনে পরিকল্পনা ছিল আমরা গণভবন অভিমুখে আমরা রওনা দিব এবং হাসিনা যে আমাদের ভাই বোনদেরকে মেরে শহীদ করেছে তাকে আমরা এই বাংলাদেশ থেকে তাকে আমরা নিচ্ছিন্ন করে দেব এবং সে আলোকে আমরা ওই দিনেই পরিকল্পনা করেছিলাম, কিন্তু সেদিন অবস্থা ছিল না। পরবর্তীতে আমরা বললাম আর একটু সময় নিয়ে পরে 4 আগস্টে আমরা প্ল্যান করলাম, কিন্তু 4 আগস্ট যখন আমরা এই পরিকল্পনাগুলো করছিলাম, আপনি শাহবাগে যখন আমরা মুক্তিকামী ছাত্র জনতা আওয়ামী লীগের প্রতিরোধ করছিলাম এবং ওই সময়ে নাহিদ ইসলাম একই সাথে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। 5 তারিখ শাহবাগে শ্রমিক সমাবেশ আর শহীদ মিনারে নারী সমাবেশ এবং 6 তারিখ দিয়েছিল মার্চ টু ঢাকা কর্মসূচি। তো এই অবস্থায় যে অবস্থায় দুপুর নাগাদ প্রায় 150 আমাদের ভাই বোন শহীদ হয়েছে, ওই সময় এরকম একটা সফট কর্মসূচি, নরমপন্থী কর্মসূচি, এটা দেখে আমরা খুব রাগান্বিত হয়েছিলাম। আমি নাহিদকে ফোন দিয়েছিলাম, আমি কেন বলেছিলাম এই সময় কেন এই ধরনের নরম কর্মসূচি, আসিফকে ফোন দিয়েছিলাম এবং বললাম যত লোক লাগে সেটা আমরা দিব। একই সাথে ওই সময় জুলকারনাইন সাইদ ভাই অনেকগুলো অংশীজনের সাথে আমরা কানেক্টেড ছিলাম, তাদেরকে বললাম যত লোক লাগে সেটা আমরা ম্যানেজ করব, এখনই ঘোষণা করতে হবে মার্চ টু ঢাকা কর্মসূচি।
এবং এরপর আসিফ আমাকে বলছে ভাই পারবো তো ইনশাল্লাহ। আমি বলছি, অবশ্যই তুমি ঘোষণা করো, বাকিটা আমি দেখতেছি, আমরা দেখতেছি। এবং একটু পরে সে ঘোষণা করছে পরশু নয় আগামীকালে মার্চ টু ঢাকা কর্মসূচি, এবং সেই কর্মসূচি ঘোষণা দেওয়ার পরে সাথে সাথে আমরা সারা দেশে নির্দেশনা দিয়ে দিলাম। এবং আশেপাশে মুক্তিকামী ছাত্র জনতা, এখানে বিএনপি, জামাত এবং চরমোনাই থেকে শুরু করে ইসলামী দল, বামপন্থী সবাই, ডান বাম, কৃষক শ্রমিক সবাই এক ঢাকা অভিমুখে রওনা হলো। এবং 5 তারিখ তো সেটা আমরা দেখতে পেয়েছি ফতেহ গণভবনের মাধ্যমে, আজকে আমরা আজাদি পেয়েছি। কোনো কারণে যদি ওই দিন সফল না হতো তাহলে আপনারা কি কোনো সামরিক বিপ্লবের দিকে যেতেন? কারণ এর আগে নাহিদ শাহবাগে ঘোষণাও দিয়েছিল যদি এটা কোনো কারণে ব্যর্থ হয় আমরা সশস্ত্র বিপ্লবেও যেতে পারি, এরকম কোনো আমাদের অনেক পরিকল্পনা ছিল। যেহেতু যেটা হয়ে গেছে আমরা কনফিডেন্ট ছিলাম যে হাসিনা আর থাকছে না, এটা জাস্ট তার প্রধান সময় মাত্র, কিছু সময়ের মাত্র। তো এই অনুযায়ী হয়েছে, হাসিনা দেশ থেকে পালাইছে এবং সেই প্রস্তুতি আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি সেই অনুযায়ী আমরা নিয়েছিলাম। ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে যাওয়ার 1 বছর পূর্ণ হয়ে গেছে প্রায়। ছাত্র ঐক্যের মধ্যে এখন আপনি ফাটল কতটা দগদগে দেখছেন, আর ছাত্র শিবিরের দায় কতটা সেখানে? দেখেন, জুলাই বিপ্লবের পরে আমরা সবসময় ঐক্যের কথা বলেছি এবং ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা মনে হয় সবচেয়ে বেশি ঐক্যের যে ধারা সেটা ধরে রেখেছি। জুলাই বিপ্লব নিয়ে অনেকে ব্যবসা করেছে, আমরা সে জায়গায় প্রতিবাদ জানিয়েছি। জুলাইয়ের শহীদদেরকে নিয়ে ক্রেডিটবাজি করেছে, সে জায়গায় আমরা প্রতিবাদ জানিয়েছি। এবং জুলাইয়ের পরিচয়কে কাজে লাগিয়ে অনেকে বিভিন্ন ধরনের তাদের পদ এবং সরকারি দপ্তর দখল করা, সেটা আমরা কোনো ধরনের সেই কাজে আমরা এগুলোর প্রতিবাদ জানিয়েছি। এবং জুলাইয়ের এইটাকে নিয়ে বিভিন্ন জন মন্ত্রী হয়েছে, সে জায়গায় আমরা আমাদের গুরুত্বপূর্ণ রোল থাকার পরও আমরা কোনো ধরনের সেই সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা কোনোটাই নিইনি। তো ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সবসময় বলছি শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি ইনসাফভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সেই লক্ষ্যে আমরা জুলাইয়ের পর থেকে আজ পর্যন্ত 1 বছরে আমরা কাজ করে যাচ্ছি। এবং জুলাইয়ের চেতনা সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমরা অনেকগুলো প্রোগ্রাম আয়োজন করেছি। আপনারা দেখতে পেয়েছেন আমরা জাদুঘরে যে প্রোগ্রামটা করেছি স্মৃতি অমলিন জুলাই, সেখানে চিত্র প্রদর্শনী হয়েছিল। সেই চিত্র প্রদর্শনী প্রোগ্রামটা সারা দেশব্যাপী অনেক বেশি আলোচিত হয়েছিল। আমরা ছাত্র শহীদদেরকে নিয়ে কাজ করছি, একটা স্মারক বের করছি। আমরা জুলাইয়ের যারা শহীদ আছে তাদেরকে নিয়ে ডকুমেন্টেশন করেছি, স্মারক বের করেছি। এরকম জুলাইয়ের কে নিয়ে আমরা সামনে আমাদের আগামী মাসে প্রোগ্রাম আছে অগাস্টে, সেখানে আমরা জুলাইকে নিয়ে আমরা নাটক, সিনেমা তৈরি করা এবং বিভিন্ন ধরনের আমাদের কাজ চলমান আছে। তো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুপ্রতিম যারা তারা বিভিন্নভাবে এই জুলাইয়ের শহীদদেরকে নিয়ে ক্রেডিটবাজি করছে। আমরা এখন পর্যন্ত আমাদের শহীদদের তালিকাটা পর্যন্ত প্রকাশ করিনি এবং আমরা এটা বলছি এর মাধ্যমে জুলাই বিভাজন তৈরি হবে। ইসলামী ছাত্র শিবির সকল শহীদদেরকে আমরা ধারণ করি, সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা ছাত্র উপদেষ্টা আছে তারা বই লিখেছে, সে বইয়ে একটা বিকৃতি হিস্ট্রি, একটা হিস্ট্রিক্যাল করাপশন আমরা দেখতে পেয়েছি। এমনভাবে ইতিহাস লিখেছে তারা পুরো জুলাইটাকে একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে তারা কুক্ষিগত করেছে এবং বাকি স্টেক হোল্ডারদেরকে তারা অস্বীকার করেছে। সবচেয়ে ক্রুশিয়াল টাইমে যে মানুষগুলো আন্দোলনে নেপথ্যে ছিল এবং সামনে আন্দোলন কোঅর্ডিনেশন করেছে তাদের অবদানের কথা তারা রিকগনিশন দিচ্ছে না। এর মাধ্যমে একটা বিভাজন আমরা দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত একজন আরেকজনকে ফ্রেমিং করা, ট্যাগিং করা। সে আগের কায়দায় ছাত্রলীগ, আওয়ামী লীগ যেভাবে বিভিন্নভাবে ফ্রেমিং করতো, আমরা আমাদের বন্ধুবন্ধু ছাত্র সংগঠন তাদেরকে দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে এই জুলাই যোদ্ধাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করছে, ফ্রেমিং করছে। এরপরে এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি 18 জুলাই তারা তাদের আবু সাইদের মধ্যে বুক পেতে না দিত, আমাদেরকে আরও লম্বা লড়াই করতে হইতে পারতো। কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে যেভাবে রিকগনিশন দেওয়ার কথা ছিল, শহরে মধ্যবিত্ত শ্রেণী তারা যেভাবে রাস্তায় নেমেছিল ডিসিশন মেকিং প্রসেসে তাদেরকে যেভাবে সংযুক্ত করার কথা ছিল, সেটা আমরা দেখতে পাইনি। একই সাথে এই যে 19 জুলাই থেকে শুরু করে আমাদের যাত্রাবাড়িতে কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় নেমেছে, আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় নেমেছে, তাদেরকে যেভাবে রিকগনিশন দেওয়া দরকার ছিল, মাদ্রাসা শিক্ষার্থীদের উন্নয়ন নিয়ে যেভাবে কাজ হওয়া দরকার ছিল, সেই দৃশ্যমান কাজও আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। একই সাথে আমাদের যারা শ্রমিকরা আছে, সাভারে আমাদের অসংখ্য শ্রমিক ভাই বোনরা তারা শহীদ হয়েছে, সারা দেশে অসংখ্য রিক্সা চালক শ্রমিকরা শহীদ হয়েছে। তাদেরকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেভাবে সম্পৃক্ত করা দরকার ছিল, সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এই জুলাইয়ের যে আমরা চমৎকার একটা ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যটাকে বিনিষ্ট করার জন্য আমাদের নিজেদের যারা লোকরা, যারা সমন্বয়করা ছিল, তারাই নিজেরাই আমাদের মধ্যে বিভাজন তৈরি করেছে। এবং এর মাধ্যমে আজকে ফেসিবাদের যারা দোষর আছে, পতিত ফেসিস যারা আছে, তারা বিভিন্ন ধরনের এখন ষড়যন্ত্র চক্রান্ত করছে। কিন্তু আপনারা কোনো কিছুর দায় নিতে চান না কেন সাদিক কায়েম? আপনাদেরও তো নিশ্চয়ই দায় আছে। আপনারা ফেসবুকে আপনাদের লোকজন প্রচুর নেগেটিভ লেখালেখি করে, এটাও তো সত্য। আপনারা ক্যাম্পাসগুলো এখন অনেকটাই আপনাদের দখলে, এটাও আমরা শুনি।
যুক্তি প্রমাণ হয়তো থাকতে পারে বা নাও থাকতে পারে, কিন্তু বলা হয় যে শিবির ভেতরে ভেতরে সবগুলো ক্যাম্পাসেই সাধারণ ছাত্রদের আড়ালে শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যে ক্যাম্পাসগুলোতে রাজনীতি নাই সেখানেও রাজনীতি না থাকলে শুধুমাত্র শিবিরেই সুবিধা পায়। আপনাদের তো এই নেগেটিভ দিকগুলো আছে, এগুলো স্বীকার করেন না কেন? আচ্ছা দেখেন, এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যদি ছাত্রলীগীয় কায়দায় ছাত্র রাজনীতি করতে চাই, যে ছাত্রলীগ গত 16 বছর ধরে ক্যাম্পাসগুলোতে একটা দাসত্বের রাজনীতি কায়েম করেছে, শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করেছে, সেই শোডাউনের রাজনীতি, সেই ফাও রাজনীতি, সেই গণরুম গেস্টরুমের রাজনীতি, এই ধরনের যদি রাজনীতি করতে চায়, ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল, ভবিষ্যতে যারা এই ধরনের ছাত্রলীগ হয়ে উঠতে চায় তাদের পরিণতি তার চাইতে খারাপ হবে। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন আছে তারা সেই কায়দায় রাজনীতি করতে চাচ্ছে, তারা সেই ক্যাম্পাসে আবার কৃত্রিম সিট সংকট তৈরি করতে চাচ্ছে, সেই গণরুম তারা ফিরে নিয়ে আসার জন্য আমরা বিভিন্ন ধরনের তাদের প্রয়াস দেখতে পেয়েছি। শিক্ষার্থীদের মধ্যে যে ট্রমা, সেই ট্রমা আবার নতুনভাবে তারা তৈরি করার জন্য চেষ্টা করছে, যে কারণে শিক্ষার্থীদের ভেতর থেকে একটা রিয়াকশন তৈরি হচ্ছে। পক্ষান্তর ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা জুলাইয়ের পর থেকে, জুলাইয়ের যে স্পিড, সেই স্পিডের আলোকে আমরা ছাত্র রাজনীতি করছি। ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা যতগুলো কাজ করেছি সবগুলো শিক্ষার্থী বান্ধব, এবং আমরা যখনই কাজ করি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। আমরা ক্যাম্পাসে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে, প্রতিবন্ধী শিক্ষার্থী যারা আছে, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি, তাদের অধিকার নিয়ে আমরা কাজ করছি। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা তাদেরকে সংবর্ধনা দিয়েছি, অদম্য মেধাবী সংবর্ধনা। আমরা হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পাসে হলে হলে আমরা রমজানের সময় ইফতারের আয়োজন করেছি, আমরা মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। এভাবে শিক্ষার্থীদের বান্ধব যত ধরনের কাজ আছে সেই কাজগুলো আমরা করছি, পানির ফিল্টার থেকে শুরু করে যত ধরনের কাজ আছে, এবং সেগুলোতে স্বতঃস্ফূর্ততার সাথে শিক্ষার্থীরা আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদেরকে সে আগের কায়দায় আমরা ছাত্রদল এবং অন্যান্য সংগঠনকে সে ফ্রেমিং, রাজাকার, শিবির, এইভাবে গুপ্ত বিভিন্নভাবে ফ্রেমিং করা হচ্ছে। এবং নিঃসন্দেহে আপনার মনে থাকার কথা, এর আগে হাসিনা, ছাত্রলীগ, আওয়ামী লীগ যে কোনো জায়গায় তারা এই শিবির ফোবিয়া পাইতো। যাই করো, কেউ যদি যৌক্তিক কোনো কথা বলে সে শিবির, কেউ যদি নামাজ পড়ে সে শিবির, কেউ যদি ভালো রেজাল্ট করে সে শিবির, কেউ যদি তার বিরুদ্ধে কথা বলে সে শিবির। সে একই ফোবিয়া আমরা এখন দেখতে পাচ্ছি, কাউকে রাজাকার ট্যাগ দেওয়া, শিবির, এইভাবে ফ্রেমিং করা, এবং এর মাধ্যমে কি হচ্ছে, শিক্ষার্থীদের মধ্য থেকে স্বতঃস্ফূর্ততার সাথে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। তা আমি অনুরোধ করব, আমাদের তার বন্ধুপ্রতিম গত 16 বছর আমরা একসাথেই লড়াই করেছি ফেসিবাদের বিরুদ্ধে, তারাও মজলুম ছিল, আমরাও মজলুম ছিলাম। সুতরাং আমরা যেন আবার একই ভুল না করি। আমরা যদি একই ভুল করি তাহলে পরিণতিটা এটা সবার জন্য খারাপ হবে। এবং এটা শিবির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে, সেখানে তো প্রচুর খরচের বিষয় আছে। শিবির চাঁদাবাজি করে কিভাবে? দেখেন, ইসলামী ছাত্র শিবিরে এটা একদম সুস্পষ্টভাবে আমাদের যে গঠনতন্ত্র আছে সেখানে লেখা আছে। সেখানে লেখা আছে আমাদের ইনকামের সোর্সটা কি। আমরা আমাদের যারা রেগুলার যারা ম্যান পাওয়ার আছে, আমরা প্রতিনিয়ত আমাদের সংগঠনকে আমরা চাঁদা দিয়ে থাকি। এবং এরপর হচ্ছে আমাদের যারা সাবেক জনশক্তি আছে দেশের বা ইসলাম ছাত্র শিবিরের হিউজ ম্যান পাওয়ার, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা প্রতি মাসে আমাদেরকে কন্ট্রিবিউট করে। এরপরে হচ্ছে আমাদের সমৃদ্ধের প্রকাশনা আছে, ইসলামী ছাত্র শিবিরের প্রায় 200 আইটেমের আমাদের প্রকাশনা সামগ্রী আছে, এবং সেগুলো সারা দেশে এবং দেশের বাইরে সেগুলো বিক্রি হয়, এবং এখান থেকে আমাদের একটা প্রফিট হয়। এর মাধ্যমে আমরা আমাদের সংগঠন পরিচালনা করে থাকি। তার মানে আপনি বলতে চাচ্ছেন শিবির চাঁদাবাজি করে না? না, ইসলামী ছাত্র শিবিরের আপনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এমন কোনো জনশক্তি পাবেন না যে কারো কাছে জোরপূর্বক কারো থেকে টাকা নিছে, কোনো টেম্পো স্ট্যান্ডে গিয়ে চাঁদা চাইছে, অথবা কাউকে বলছে টাকা দিতে হবে। সেটা আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। আচ্ছা, সাদিক কায়েম, এবার আপনার একটা ব্যক্তিগত বিষয় আসতে চাই। আপনার যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, আবার একই সাথে আপনার বিরুদ্ধ জনমত আছে। আপনি কি ডাকসুর নির্বাচন করবেন কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে আপনি জাতীয় নির্বাচনে অংশ নেবেন কিনা। এর মধ্যে আমরা দেখেছি যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আপনি আরও প্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আসনটি, এখানে আপনার নাম এসেছে এবং আরও 2-1 জনের নাম এসেছে। আপনি নির্বাচন করবেন কিনা? আচ্ছা দেখেন, জুলাই আন্দোলনের পরে আমাদের সবার আকাঙ্ক্ষা হচ্ছে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া, এবং আমরা বলছি ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদকে কেন্দ্র করে। ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিরাই তারা ক্যাম্পাসগুলোতে নেতৃত্ব দান করবে। তো সে আলোকে আমরা প্রতিনিয়ত বলে আসছি ডাকসু, চাকসু, রাকসু সহ সকল ক্যাম্পাসে যেন ছাত্র সংসদ নির্বাচনগুলো দিয়ে দেওয়া হয়। এবং ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর জন্য কার্যক্রম শুরু হয়েছে, নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তারা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসছে। তা আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে তারা তাফসিল ঘোষণা করবে। তাফসিল ঘোষণা করার পরে আমরা জানতে পারবো ইসলাম ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর কারা ক্যান্ডিডেট হচ্ছে। এখন পর্যন্ত সেটা আমরা বলতে পারছি না। আর অবশ্যই যেহেতু আমরা বাংলাদেশের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে রাজনীতি করতে চাই, তো সুতরাং আগামীর বাংলাদেশটা হবে তারুণ্য নির্ভর বাংলাদেশ। তো সেই জায়গায় অবশ্যই তরুণদের রিপ্রেজেন্টেশন থাকবে, এবং সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। না, আর একটা হচ্ছে আপনারা তো সাধারণত আপনারা ইসলামী রাজনীতি করেন, আপনাদের রাজনীতির সাথে ইসলাম জড়িত। সাধারণ ছাত্রছাত্রীরা আপনাকে বা আপনার দলকে কেন ভোট দিবে?
তাদের তো আরো অপশন আছে, জুলাইয়ের স্টেক হোল্ডার তো আরো আছে, ছাত্র শিবিরকে বা সাদিক কায়েমকে বা জামাতকে কেন তারা ভোট দিবে? আমারও তো আরো বিকল্প অপশন বেছে নেওয়ার সুযোগ আছে। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে শিক্ষার্থীদের জন্য যারা কাজ করবে, শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দেওয়া, তাদের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যারা লালন করবে, শিক্ষার্থীরা তাদেরকে বেছে নেবে এবং সেই স্বাধীনতা আমরা শিক্ষার্থীদের উপর ছেড়ে দিতে চাই। আমরা 5 আগস্ট পরে বলছি ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। শিক্ষার্থীদের কাছে আমরা আইডিয়াগুলো নিয়ে যাব, আমাদের আদর্শ নিয়ে যাব, আমাদের ভালো কাজগুলো নিয়ে যাব। তাদের যার আইডিয়া তার ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যার আইডিয়া তার ভালো লাগবে না, যার আদর্শ ভালো লাগবে না সেটা নিয়ে সমালোচনা করবে। কিন্তু এই ভালো লাগা এবং সমালোচনা করা দুইটাকে আমরা সাধারণ গ্রহণ করব, কিন্তু কেউ এখানে আমরা হকি স্টিক অথবা স্টাম্প নিয়ে যাব না। আমাদের মধ্যে নির্মোহ পর্যালোচনা হবে, আমরা ডিবেট করব, পলিসি ডিবেট হবে, কিন্তু এখানে আমরা কেউ সংঘাতে যাব না, পেশি শক্তি প্রদর্শন করব না, আমরা কেউ দুর্বৃত্তায়নের রাজনীতিতে যাব না। সেটা হচ্ছে জুলাই স্পিডের অন্যতম, জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা। তো সে আলোকে আমরা ইসলামী ছাত্র শিবির কাজ করছি। ছাত্র শিবিরের সে কাজে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের সাথে এঙ্গেজ হচ্ছে, আমাদের অ্যাপ্রিসিয়েট করছে, আমাদের আবার সমালোচনা করছে। আমরা এই সবগুলোকে সাধারণ গ্রহণ করছি এবং সে আলোকে আমরা আশা করছি ছাত্র সংসদ যে নির্বাচন সামনে যে ইনশাআল্লাহ প্রতিটি ক্যাম্পাসে হবে, সেই নির্বাচনগুলোতে ছাত্র শিবিরে যারা প্রতিনিধি থাকবে তাদের ভূমিদশ বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা যদি নির্বাচন করেন, নির্বাচনের জন্য তো প্রচুর অর্থ প্রয়োজন হয়। আর একটা হচ্ছে ছাত্র রাজনীতি যারা করে, আমরা দেখি যে তাদের বিগত আমরা দেখেছি তাদের ফ্ল্যাট থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে। আপনার ঢাকায় ফ্ল্যাট বা বাড়ি রাজনীতি করে আপনার হয়েছে কিনা? দেখেন, আমরা আগে যাচ্ছিলাম সেই অবস্থায় আছি। আমি এখনো রিক্সায় চড়ি। আমি বিশ্ববিদ্যালয়ে যখন সভাপতি ছিলাম তখন আমার একটা বিশ্ববিদ্যালয় শিবিরের একটা বাইক কেনা হয়েছিল, ওইটা চালাইতাম। আর এখন শিবিরে কেন্দ্রীয় নেতা হওয়ার পর এখন রিক্সা চড়তে হয়। এখন এর বাইরে আর কিছু মাঝে মধ্যে হাঁটাহাঁটি করি, মাঝে মধ্যে একাই হাঁটি, কিন্তু যেহেতু সিকিউরিটি কনসার্ন অনেকে বলে হচ্ছে সাথে একজন রাখার জন্য, তো চেষ্টা করি সাথে একজন রাখায় হাঁটাহাঁটি করা। আগের মতো এখানে ছাত্র রাজনীতি করে আমি বিলাসিতা করব, কারো উপর জবরদখল করব, দুর্বৃত্তায়নের রাজনীতি করব, সেই রাজনীতি ইসলামী ছাত্র শিবির করে না। এটা আমরা দেখতে পাই অন্যান্য ছাত্র সংগঠনগুলো, তারা একটা পদ নিতে চায়, সে পদ নিয়ে পরবর্তীতে সেই পদকে দেখিয়ে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি সেগুলো করে। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কোনো নেতাকর্মী এখানে কেউ পাওয়ার জন্য কেউ আসে না, বরং সে দেওয়ার জন্য আসে, সে নিজেকে তৈরি করার জন্য আসে। এবং আমরা এই ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন চাই, যেটা আমরা আগে দেখতে পেয়েছি। সেটা ছাত্র রাজনীতি না, ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে, ছাত্র রাজনীতি হবে নিজেকে তৈরি করার জন্য, ছাত্র রাজনীতি হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। সেই ধরনের রাজনীতি ইসলাম ছাত্র শিবির কাজ করছে এবং সেটা করিয়ে দেখিয়েছে। সাদিক কায়েম, জুলাই আন্দোলনের পর আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মবের মাধ্যমে হত্যার ঘটনা ঘটেছে। এই সাম্প্রতিক পুরান ঢাকাতে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে, যেটা পুরো দেশ আবার কেঁপে উঠেছে। এই যে মবের সংস্কৃতি চালু হয়েছে জুলাইয়ের পর, এই মবের সংস্কৃতি কেন চালু হচ্ছে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে এই পুরান ঢাকার ঘটনার পর আমরা দেখেছি যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অশ্লীল স্লোগান দেওয়া হয়েছে কিছু রাজনৈতিক দলের বা ছাত্রদল, বিএনপি বা অন্য অন্য পার্টিগুলোর ক্ষেত্রে। জুলাইয়ের সময় আপনারা সবাই এক ছিলেন, বিএনপির মতো একটা বড় দলকে যদি আপনারা এরকম দূরে ঠেলে দেন, আপনারা ছাত্র শিবির বা জামাত, আবার অনেক জায়গায় বলা হচ্ছে ক্যাম্পাসে যারা স্লোগান দিচ্ছে তাদের একটা বড় অংশ ছাত্র শিবিরের লোকজন, তারা সাধারণ ছাত্রদের সাথে মিশে দিচ্ছে। এটা কি আপনাদের ভুল প্রক্রিয়ায় হাঁটছেন কিনা? দেখেন, এক নম্বর হচ্ছে মব জাস্টিস করা, এটা নিঃসন্দেহে একটা খারাপ কাজ। আমরা এটার প্রতিনিয়ত প্রতিবাদ জানিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একজনকে হত্যা করা হয়েছে সেটা আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা প্রেস রিলিজ দিয়েছি। এরপর আমরা দেখতে পেয়েছি 9 তারিখে ঢাকা হচ্ছে মিটফোর্ড হাসপাতালে এখানে সোহাগকে বর্বরীয় কায়দায় পাথর দিয়ে হত্যা করা হয়েছে, যেটা পুরো জাতিকে অনেক বেশি আপ্লুত করেছে। এবং এটার সাথে একটা সংগঠন জড়িত আছে, যুবদল। তারা এখানে চাঁদাবাজি করতে গিয়ে দুই পক্ষের মধ্যে তখন তাদের মধ্যে সংঘাত তৈরি হয় প্রথমত, পরবর্তীতে হচ্ছে তাকে নির্মমভাবে পাথরের আঘাতে তাকে হত্যা করা হয়। তো এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি 9 তারিখের ঘটনা আসছে 11 তারিখ, যখন সোশ্যাল মিডিয়ায় এটা আসছে। এর আগ পর্যন্ত এই বিষয়টা না আসছে মিডিয়ায়, না তাদের দল থেকে এটার ব্যবস্থা নেওয়া হয়েছে। যখন মিডিয়া আসছে, এই ঘটনাটা যখন সারা দেশব্যাপী দেখছে, তখন তাকে বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে সারা দেশব্যাপী আমরা দেখতে পেয়েছি একটা প্রতিরোধ। কিন্তু বিশেষ বিষয়টা হচ্ছে এই চাঁদাবাজিগুলো জুলাইয়ের পর আমরা সারা দেশব্যাপী দেখতে পাচ্ছি। একটা দল, তারা সে আগের কায়দায় তারা সারা দেশব্যাপী এই চাঁদাবাজি করছে এবং মানুষ, তাদের যতগুলো গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপ মানুষের ধারে ধারে গিয়ে তারা চাঁদাবাজি করছে এবং এটার মাধ্যমে মানুষ অনেক বেশি কষ্ট পাচ্ছে, শহীদরা কষ্ট পাচ্ছে। তারা মজলুম ছিল, কিন্তু এখন এসে সে আবার আগের মতো যদি সে দুর্বৃত্তায়নে অর্থায়ন করতে চায়, সে চাঁদাবাজি করতে চায়, সেটা তো অবশ্যই নিঃসন্দেহে খারাপ কাজ। তো সেই আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লব পরবর্তী এই চাঁদাবাজদের বিরুদ্ধে, টেন্ডারবাজদের বিরুদ্ধে এবং ক্যাম্পাসে যারা দাসত্বের রাজনীতি তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে এই বড় দলটি ব্যবস্থা নেবে। কিন্তু আমরা হতাশ হয়েছি। তারা অনেক ক্ষেত্রে বহিষ্কার করার পরে
আবার সে দেখে ওই মিছিলের নেতৃত্ব দেয় এবং ওই যে আপনার হচ্ছে সোহাগকে যারা হত্যা করেছে তাদের একজনকে যতজনকে বহিষ্কার করা হয়েছে এর মধ্যে নীরব নামে একজন, সে এই সন্ত্রাসের বিরুদ্ধে মিছিলে সে নেতৃত্ব দিচ্ছে এবং চাঁদাবাজের বিরুদ্ধে মিছিলে সে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সে নিজে একজন চাঁদাবাজের অভিযোগে তাকে হচ্ছে পদ থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু সে নীরব যে মিছিল হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে সেখানে সে নেতৃত্ব দিচ্ছে। তো এইটা তো জাতির সাথে সুস্পষ্ট একটা প্রতারণা করা। তো এখন যদি আমরা সেই কাজগুলো সে দ্বিচারিতামূলক যদি রাজনীতি করি তাহলে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের ভেতর থেকে একটা প্রতিরোধ গড়ে উঠবে। এখানে এটা হচ্ছে অর্গানিক একটা প্রটেস্ট। সেই হাসিনা যখন আমাদের জুলাইয়ের আন্দোলনকে রাজাকারের সাথে তুলনা করেছিল, 14 জুলাই আপনার মনে থাকার কথা, সেদিন তুমি কি আমি কে রাজাকার স্লোগান পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়েছিল। পরবর্তীতে হাসিনা এই শিক্ষার্থীদের উপর মেরে তাদেরকে রক্তাক্ত করেছিল এবং এর পরবর্তীতে পুরো আন্দোলনটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল। এখনও যদি বিএনপি এই ভুলগুলো করে, তারা ক্রমাগতভাবে সবাইকে তাদের বিরুদ্ধে যারা বলে, তারেক রহমানের বিরুদ্ধে যদি কেউ বলে, ঠিক আছে, তাকে যদি এইভাবে বাড়ি থেকে হুমকি দেয়, আমরা গতকালকে রাতে দেখতে পেয়েছি নারায়ণগঞ্জের ছাত্রদলের নেতৃবৃন্দ একজন তারেক রহমানের নিয়ে পোস্ট দিয়েছে, তার বাড়িতে গিয়ে তার পরিবারকে হুমকি দিচ্ছে। এই ধরনের যদি ভয়ের রাজনীতি করে তাহলে আলটিমেটলি এটা দেশের জন্য খারাপ এবং দলের জন্য খারাপ। তো আমরা আশা করব এই ধরনের রাজনীতি আমাদের পরিহার করা দরকার। চাঁদাবাজ, টেন্ডারবাজি, সন্ত্রাস, দর্শন, এগুলো থেকে বের হয়ে আসা দরকার। এবং এটা খুবই আমাদের জন্য বলতে লজ্জা লাগে, একটা দল গত 1 বছরে নিজেদের অন্তর্গুন্দলে 140-এর উপরে মানুষকে হত্যা করেছে। ক্ষমতা আসার আগে যদি এই অবস্থা হয় তাহলে ক্ষমতা যাওয়ার পর কি হবে? যে দলের কাছে তার নিজের কর্মীরা নিরাপদ না, তাদের কাছে দেশ কিভাবে নিরাপদ হবে? সাদিক কায়েম, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আমি একটা প্রশ্ন 2 পার্ট করছি, আপনি আলাদা আলাদা করে উত্তর দিবেন, এটা দিয়ে হয়তো আমরা শেষ করব। সেটা হচ্ছে, আপনারা মজলুম ছিলেন, ক্ষমতায় গেলে আপনাদের জালিম হয়ে ওঠার একটা সম্ভাবনা আছে, আমি এটা মনে করছি। আসলেই আছে কিনা এটা আপনি ব্যাখ্যা করবেন, কারণ আপনারা তো আসলে ক্ষমতায় যেভাবে রাষ্ট্র পরিচালনার জায়গা কখনো পাননি। সাদিক কায়েমদের দল ছাত্র শিবির বা জামাত ইসলাম ক্ষমতায় পেলে মজলুম জালিম হয়ে যাবে কিনা, আর এখন যারা ক্ষমতায় আছে তারা আরও বেশি দিন টিকে থাকার জন্য জালিম হয়ে উঠবে কিনা? যদি হয়ে ওঠে তাহলে আবার ঐক্য হয়ে রাজপথে কোনো কিছু সম্ভব কিনা, বা সাদিক কায়েমরা কি করবে? ইসলামী ছাত্র শিবির সবসময় ইনসাফের পক্ষে, মজলুমের পক্ষে এবং জালেমের বিরুদ্ধে। জালেম যত শক্তিশালী হোক, সে যত বড়ই ফেরাউন হোক, তার বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে। তো ইসলামী ছাত্র শিবির যদি সামনে কোনো যদি অন্যায় করে, ইসলামী ছাত্র শিবির সাথে সেটা যদি কেন্দ্রীয় সভাপতি করে, সাদিক কায়েম এবং ইসলামী ছাত্র শিবির কর্মীরা সবাই তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। ইসলামী ছাত্র শিবির কাউকে প্রতিবাদ করতে কোনো তোয়াক্কা করে না, কোনো ভয় পায় না, কারো লেজুর ভিত্তি করে না। সেটা যে জামাতের আমিরও যদি কোনো খারাপ কাজ করে, কোনো অন্যায় কথা বলে, ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই এটা প্রতিবাদ করবে। আমরা কাউকে প্রভুর আসনে দেখতে চাই না, আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। ইন্টারিম গভর্নমেন্টে আমাদের প্রত্যাশা ছিল 1 বছরে তারা এই পুরো বাংলাদেশটাকে নতুনভাবে ঢেলে সাজাবে, কিন্তু আমরা 1 বছরে দৃশ্যমান ওইভাবে কোনো কাজ দেখতে পাইনি। আমরা আশা করব বাকি যে সময়টা আছে সেই সময়ের জুলাইয়ের যে স্পিড, সে আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করবে। এই ক্ষেত্রে যদি তারা ব্যর্থ হয় আমরা তাদেরকে অনুরোধ করব তারা পদত্যাগ করুন। আমরা ছাত্র জনতা প্রস্তুত আছে দায়িত্ব নেওয়ার জন্য, অসংখ্য শিক্ষার্থীরা আছে এবং যারা বাংলাদেশপন্থী লোকরা আছে তাদেরকে নিয়ে একটা শক্তিশালী জাতীয় সরকার গঠন করুন এবং এর মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণ করুন। অসংখ্য শিক্ষার্থীরা আছে, এটা আপনি যেভাবে বলছেন সাদিক কায়েম, যে শিক্ষার্থীরা দায়িত্ব নিয়েছে তাদের বিরুদ্ধে তো দুর্নীতির বড় বড় অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে শত কোটি টাকা পাচারের অভিযোগ আছে, শত কোটি টাকা মেরে দেওয়ার অভিযোগ আছে। তাহলে আপনারা গেলেও কি সেই একই কাজ করবেন না? অবশ্যই না। যারা আপনি কয়েকজন লোককে স্যাম্পল ধরে সবার উপরে চালিয়ে দিতে পারেন না। আমরা আশা করেছিলাম এই লোকরা তারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে পুরো দেশের জন্য জুলাইয়ের স্পিডকে ধারণ করে তারা কাজ করবে, কিন্তু আমরা এবং পুরো জাতি সেটা হতাশ হয়েছে। কিন্তু এর বাইরে বড় একটা অংশ আছে। আমরা 1 বছরে যদি পর্যালোচনা করি, অসংখ্য জুলাইয়ের যোদ্ধারা আছে যারা এখন পর্যন্ত রাত দিন এক করে কাজ করে যাচ্ছে। সুতরাং এই ধরনের যারা বাংলাদেশপন্থী আছে, যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, তাদেরকে নিয়ে যদি আমরা একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করতে পারি তাহলে আগামীর যে বাংলাদেশ সেটা অনেক সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ, এবং জুলাইয়ের যে স্পিড সেই স্পিডের আলোকে আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। সাদিক কায়েম, অসংখ্য ধন্যবাদ দীপ্ত টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরাও একটা বাংলাদেশপন্থী রাজনীতি চাই, যেখানে বাংলাদেশের মানুষ আসলে অন্য কারো গোলামি করবে না, তার নিজ দেশের জন্য, তার নিজের দেশের জনগণের জন্য কাজ করবে এবং বাংলাদেশ সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এবং জুলাই শহীদরা এবং আহতরা যে কারণে রক্ত দিয়েছে, নিশ্চয়ই সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন দ্য হট সিট। নিশ্চয়ই আবার অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে একই সেটে দেখা হবে। সেই পর্যন্ত সবার জন্য